বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্র করে, এটাকে মূল ফোকাস ধরে যে শক্তির উত্থান হয়েছিল এবং যার পরিপ্রেক্ষিতে একটা রিজিম বদলে গেল, এবং সেই শক্তির প্রতিনিধিত্বকারী শক্তি ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, সেটা আমি মনে করি না। তারা জীবনে কোনোদিন কোনো ঝুঁকি নেয়নি। তারা সমাজের সবচেয়ে বেশি সুবিধাভোগী মানুষ। তারা সমাজের কাছ থেকে নিয়েছে ছাড়া নেয়নি। জনস্বার্থ সংরক্ষণে তারা কোনো ঝুঁকি নিয়েছে, তাদের ফুটপ্রিন্ট তা বলে না। এই ধরনের মানুষগুলোকে দিয়েই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। এখন আসেন যে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে সবচেয়ে দুর্বল। কেন দুর্বল? রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে জনগণের স্বার্থ সংরক্ষণ করার জন্য তার যে দৃঢ়তা দরকার, তার যে সামর্থ্য দরকার, সেই সামর্থ্য সিভিল সোসাইটির এই সমস্ত ভদ্রগোছের লোকের মধ্যে সেই সামর্থ্য থাকে না। এবং তাদেরকেই এই সবগুলো চুক্তি করানোর জন্য, আনইভেন কাজগুলো এই সমস্ত সরকার দিয়ে করানোর জন্য অদৃশ্য একটা শক্তি সবসময় কাজ করেছে। 2008 সালের 1/11 পরেও সেটা করা হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টও সেটা করেছে। আপনি আসেন, আপনি যে কালো আইন, দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন বাতিল করলেন, সেই আইনে মধ্যে 2 ক আর খ যোগ করে বললেন যে এই আইনের আওতায় যা করা হয়েছে সবই বহাল থাকবে। তাহলে আপনি যত করাপশন করা হয়েছে সব আপনি বহাল করে দিলেন। আজকে যে কথাটা ক্যাপাসিটি চার্জের নিয়ে যে অভিযোগ, সে অভিযোগ নিষ্পত্তি করবে কি তা না করে বলছেন যে এটা সঠিক। এই বার্তা যদি ফজল কবির দেয় এবং বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দেয়, তাহলে আপনি দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন তৈরি করে সেই আইনের কাঠামোগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে টেকসই পদ্ধতিতে যে লুণ্ঠন চালানো হয়েছে, সেই লুণ্ঠনের আপনি মজবুত ভিত্তি দিচ্ছেন ছাড়া আর তো কিছু বলা যায় না। যেটা ইন্টারিম গভর্নমেন্টও দিচ্ছে, তার ধারাবাহিকতা রক্ষা হচ্ছে, সেটাই স্পষ্ট হচ্ছে সব কিছুর মধ্যে দিয়ে। এই কথাটা না বলার সুযোগ এখন আপনার আমার নেই। তারা সব জায়গায় জীবনের সর্বপদে কম্প্রোমাইজ করেছে। ক্ষমতাবানদের লোকদের সেবা করে তারা সমাজের প্রতিষ্ঠা পেয়েছে। তারা একবার এক একটা প্রমোশনের জন্য কার পিছনে দৌড়াইছে তার কোনো ঠিক নেই। এইসবের মধ্য দিয়ে তাদের প্রাপ্তি, তাদের লাভ, তাদের সুবিধা কিভাবে পেতে হবে, এই পথে তারা সবসময় হেঁটেছে। তারা কখনো ঝুঁকি নেয়নি। ছোটোবেলায় ভালো ছাত্র ছিল, সেখানে বাবা মার কাছ থেকে সুবিধা ভোগ করেছে, ভাই বোনদের বঞ্চিত করে সে বেশি বেশি সুবিধা ভোগ করেছে। চাকরি বাকরিতে সে এইভাবে অসম সুবিধা করেছে, বিভিন্ন ক্ষমতাবানদের পিছনে লাইন দিচ্ছে, দিয়ে সে তার সকল তথাকথিত কেরিয়ার তৈরি করে জীবনের শীর্ষে এসে এরকম একটা প্রক্রিয়ায় রাষ্ট্রের ক্ষমতা হাতে পেয়ে গেলে তাকে দিয়ে যারা ক্ষমতাবান তারা তো প্রতিস্থাপিত হয়নি, তারা তো ভেসে যায়নি। যারা এইসব জায়গা থেকে সুবিধা পেয়েছে, যে ক্যাপাসিটি পেমেন্টের মাধ্যমে যারা সুবিধা পেয়েছে, তারা কি ধুয়ে গেছে, মুছে গেছে, নাকি তারা এই সিস্টেমের এই অর্থনীতিতে বহাল তবিয়তে এদেরকে দিয়েই তাদের সুবিধা আদায় করে নিয়েছে? সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে যারা আসছে তারা তাদের কাজ আওয়ামী লীগকে দিয়ে যেভাবে করাইছে, তত্ত্বাবধায়ক সরকারকে দিয়েও সেইভাবে করাইছে, এবং সেই কাজগুলো এখনও অনুরূপভাবে অব্যাহত আছে দেখতেছে। তখন 6.5% বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, এখন 14%, 20% বাড়তেছে। তখন ভর্তুকি ছিল 20-22 হাজার কোটি টাকা, এখন 50,000 কোটি টাকা দাম বাড়ানোর পরে যে আপনি কি বলেন যে কোনো পরিবর্তন হয়েছে বা হচ্ছে বা হবে? এই সব অবস্থা দেখে কি সেটা মনে হয়? এরপরে কি মনে হয় যে বৈষম্য বিরোধী, অসমতা, অন্যায়, অবিচার এই আন্দোলনের জোয়ারে ভেসে গেছে বলবেন? নাকি আন্দোলন যে শক্তিতে তৈরি হয়েছে সেই শক্তি রাষ্ট্রীয় কাঠামোতে সম্পৃক্ত হতে পারেনি, সেই দর্শনের প্রতিফলন হয়নি? এই সরকারকে আনা হয়েছে এইসব করার জন্য। একজন রাজনৈতিক সরকার করতে পারতো না। কেন পারতো না? যে তার পরের বারে আবার ভোটে আসতে হবে, মানুষ তাকে এইগুলো নিয়ে সমালোচনা করবে, আলোচনা করবে, মানুষ তাকে কথায় কথায় আঙুল তুলে দেখাবে, তখন মানুষের কাছে অপ্রিয় হবে, ভোটের বাজারে মাঠে সে দাঁড়াতে পারবে না।
সুতরাং এই ভয় তার থাকে, সবসময় থাকবে, যত খারাপ লোকই হোক না কেন। ভোট চাইতে গেলে মানুষের কাছে তার নত হতে হবে, কিন্তু একজন তত্ত্বাবধায়ক সরকারের তো তা হতে হবে না। 1 বছর 1.5 বছরের মাথায় সে যে বয়স, তাতে কেউ মরে যাবে, অলরেডি এই সরকার মরে গেছে, দেখছেন কয়েকজন। তারপরে মানুষের স্রোতে তারা হারিয়ে যাবে। যে দায়িত্ব পালন করার জন্য জনগণের সমর্থন লাগে, জনগণের দ্বারা নির্বাচিত হতে হয়, তারপরে মন্ত্রিত্ব, সংসদ সদস্য ভোট নিতে হয়, সেসব না করে কারা এরকম ক্ষমতার অধিকারী হয়ে যায়, সেটা কি শুধু সরকার নামক কোনো প্রতিষ্ঠান বা প্রধানমন্ত্রী নামক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইচ্ছা অনিচ্ছায়? নিশ্চয়ই না। আমি লিখে দিতে পারি যে তৌফিক ইলাহি চৌধুরী উপদেষ্টা হয়েছিলেন আওয়ামী লীগের প্রত্যাশার কারণে, তা না। আওয়ামী লীগেরও বিরোধিতা ছিল, খলিলুর রহমানের ব্যাপারেও বিএনপির বিরোধিতা ছিল, তারা অস্বীকার করতে পারে। কেন আবার দরকার হলো খলিলুর রহমান, যে উপদেষ্টা হিসেবে বিতর্কিত হচ্ছিল, রাজনীতির দৃষ্টিকোণ থেকে যে উপদেষ্টা হিসেবে বিতর্কিত ছিল, সে কেন আসলো? এসব বিষয়গুলো নিষ্পত্তি পলিটিক্যালি হতে হবে।